হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এডুম্যাথ চ্যানেল। তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমাদের আজকের টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট ফর ক্লাস 10 বা যার অপর নাম হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ জানার আগে আমাদের সবার আগে জানতে হবে সরল সুদ কি। তো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সরল সুদ চ্যাপ্টারটা আমার এখান থেকে দেখতে পাওনি এখনো, তো তাদের সুবিধার্থে আমি আমার এই আই বাটনে সরল সুদটা এনে দিলাম। তোমরা এই ভিডিওটি গিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুবই উপকারে আসবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে আমাদের টপিক হলো কম্পাউন্ড ইন্টারেস্ট বা যার অপর নাম হচ্ছে জটিল বা চক্রবৃদ্ধি সুদ। তো এই কম্পাউন্ড ইন্টারেস্ট পড়ার আগে আমরা একবার দেখে নিই আমি সিম্পল ইন্টারেস্টে কি করেছিলাম। যদি আমি 10,000 টাকা কোনো একটা ব্যাংকে রাখতাম 1 বছর বা 2 বছর বা 3 বছরের জন্য, তো সেখান থেকে আমাকে ধরো 2 বছর পর সুদ হিসেবে 600 টাকা দিল। তাহলে আমি প্রথমে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে এই 10,000 টাকা প্লাস এই 600 টাকা, এই দুটো মিলিয়ে 10,600 টাকা পেতাম। তো এর সূত্র ছিল হচ্ছে I equals to PTR/100। এইটা আমার ছিল হচ্ছে প্রথমে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, যেখানে এই টাকাটা একটা নির্দিষ্ট টাইমই খাটতো। এবার যদি আমি আসি জটিল বা চক্রবৃদ্ধি সুদে, সেখানে টাকাটা কিরকম ভাবে খাটে তোমরা দেখে নাও। আচ্ছা, জটিল বা চক্রবৃদ্ধি সুদে এই যে 10,000 টাকাটা সেটা আমি নিলাম। এই 10,000 টাকাটা ধরো আমি 3 বছর খাটাবো, সুদের হার ধরো 10%। তাহলে এই 10,000 টাকাটা 3 বছর মানে কিরকম ভাবে খাটবে? 1 বছর প্লাস 1 বছর প্লাস 1 বছর। এই 10,000 টাকার প্রথম 1 বছরের সুদ হবে 1,000 টাকা, দিয়ে এই 10,000 প্লাস 1,000 11,000 টাকা হয়ে যাবে, দিয়ে আবার এই 11,000 টাকা পরের 1 বছরের জন্য খাটবে, দিয়ে সেইখানে এই টাকাটা হয়ে যাবে 1,100 টাকা হয়ে যাবে। এই দুটো মিলে হয়ে যাবে 12,100 টাকা। এই টাকাটা আবার খাটবে এই পরবর্তী 1 বছর, যেখানে আমার সুদ দাঁড়াবে 1,210 টাকা। তার মানে এই দুটো টাকা আমি মিলে পাবো 13,310 টাকা। তো এটাই হচ্ছে জটিল বা কম্পাউন্ড ইন্টারেস্ট সহ এই মূলধন। তো এবার আমরা দেখি এই টাকাটা আমি জটিল বা কম্পাউন্ড ইন্টারেস্টে ফেলে যদি আমি এই 13,310 টাকা হয়, তাহলে সিম্পল ইন্টারেস্টে ফেলে এই একই বছর এই একই পার্সেন্ট সুদে কত হতো? তো আমার অ্যামাউন্ট ছিল 10,000 ইন্টু টি হচ্ছে 3/100, তাহলে 30 ইন্টু 100 মানে 3,000। আই কষ্ট তাহলে দাঁড়াতো 3,000। তাহলে আমি টোটাল পেতাম কত? 10,000 প্লাস 3,000 মানে 13,000 টাকা। তাহলে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এই সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ক্ষেত্রে আমি যে অ্যামাউন্টটা পেলাম, একই বছরে একই ইন্টারভেলে একই ইন্টারেস্ট রেটে আমি জটিল বা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে 310 টাকা বেশি পেলাম। এখানে পেলাম শুধু 13,000, এখানে পেলাম 13,310। তার মানে অবভিয়াসলি এই কম্পাউন্ড ইন্টারেস্টে টাকা রাখা সুবিধা। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট যেগুলো হয় সেগুলোতে এই কম্পাউন্ড ইন্টারেস্ট লক্ষ্য করা যায়। যেমন তোমরা ধরো তোমার ব্যাংকের ইন্টারেস্ট যেগুলো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেভিংসে কোয়ার্টারলি দেয়। মানে ধরো তোমার 50,000 টাকা ব্যাংক ব্যালেন্স, তার একটা ইন্টারেস্ট দিল 3 মাস পরে 500 টাকা। তো এটা যদি আমি ফিক্সড করতাম তাহলে নিশ্চয়ই 1 বছর শেষেই আমাকে অ্যামাউন্টটা দিত। এছাড়াও ফিক্সড অ্যামাউন্টটা ধাপে ধাপে নেওয়া যায়, কিন্তু সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই 50,000 টাকা একবার হলো 500 টাকা,
দিয়ে এই দুটো এক হলো, অর্থাৎ 50,500 টাকা হলো, দিয়ে আবার এর একটা অ্যামাউন্ট হবে, দিয়ে আবার এই 50,500-র সাথে ওই অ্যামাউন্টটা যুক্ত হবে, দিয়ে আবার ইন্টারেস্ট হবে। তো এই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদ। তো এর ক্যালকুলেশনটা আমরা এখানে দেখলাম। প্রথমে যখন আমার ডিউরেশন অর্থাৎ টাইমটা বেশি দেওয়া থাকবে, অর্থাৎ 3 বছর দেওয়া থাকলো, তখন আমি কি দেখলাম, ক্যালকুলেশনটা আমাকে 3 বার করতে হলো। তো এতবার ক্যালকুলেশন করা তো খুবই কঠিন বা টাইম সাপেক্ষ। তো এবার কি করা যায়? তো এই জটিল বা কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার একটা ফর্মুলা আছে। তো সরাসরি এবার চলে আসি সেই ফর্মুলাতে। তো এই চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে ফর্মুলা সেটা আমি এখানে লিখছি, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p। এটা হয় হচ্ছে i ফর একই রকম ভাবে ইন্টারেস্ট, p হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা মূলধন, আর একই রকম ভাবে ইন্টারেস্ট রেট, আর এই এন হচ্ছে টাইম বা নাম্বার অফ ইয়ার্স। তো এই যে সূত্রটা p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n মাইনাস p, এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ, এইটা নির্ণয়ের ফর্মুলা। তো আমার এখানে মূলধন কত ছিল? 10,000 টাকা। তো এই ফর্মুলায় বসিয়ে দেখি, 10,000 ইন্টু 1 প্লাস r বাই 100, আর আমার ছিল হচ্ছে 10 বাই 100 টু দি পাওয়ার n ছিল আমার এখানে, অর্থাৎ টাইম বা নাম্বার অফ ইয়ার্স 3 বছর, 3 মাইনাস p মানে হচ্ছে 10,000। তার মানে হচ্ছে 11 বাই 100, 11 বাই 10 তার হোল কিউব মাইনাস 10,000। আচ্ছা, এবার আমি 10,000টা কমন নিই, থাকে হচ্ছে 11 কিউব হয় 1331 বাই 10 এর কিউব হয় 1000 মাইনাস 1। তার মানে 10,000 ইন্টু 331 বাই 1000, তার মানে 3310 টাকা। তো এটা আমার দাঁড়িয়েছিল হচ্ছে আই অর্থাৎ ইন্টারেস্ট, আর মূলধন আমার ছিল 10,000। তার মানে এই দুটো যোগ করে আমি পাবো 13,310 টাকা। তো এই দেখো 13,310 টাকা, এই দেখো 13,310 টাকা। তো এটা হচ্ছে এই ইন্টারেস্ট নির্ণয়ের ফর্মুলা। তো আমরা প্রথম এক্সাম্পলে দেখলাম আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া থাকলে ইন্টারেস্ট যে আমি পাবো, যে অ্যামাউন্টটা পাবো সেটা কি করে বার করতে হয় সেটা শিখলাম। এবারে আমরা আসি একটা অন্য টাইপের। তো এবারে আমরা চলে আসি এই সমস্যাটা, যেখানে কি বলেছে, বার্ষিক 10% সুদের হারে, অর্থাৎ আমি 8টা পেয়ে গেলাম 10%, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা। আচ্ছা, সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অন্তর হচ্ছে 930 টাকা। আমরা সবসময় জানি যে চক্রবৃদ্ধি সুদের অ্যামাউন্টটা সবসময় বেশি হয়, তার মানে নিশ্চয়ই আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদের অ্যামাউন্টটা বিয়োগ করব। তো সরল সুদের ক্ষেত্রে আমি টি পেয়েছি 3, আরও পেয়েছি 10, এর ক্ষেত্রে আমি আর পেয়েছি 10, এন যেটা ছিল সেটাও আমরা পেয়েছি 3। এবার বলেছে সরল সুদের অন্তর 930 টাকা, এর যে সরল সুদ যেটা পেতাম সেটা আমি ধরলাম I1, এর ক্ষেত্রে ধরলাম সেটা I2। এটা ছিল হচ্ছে কম্পাউন্ড, এটা ছিল হচ্ছে সিম্পল। তো আমি বলেছি এবার টাকার পরিমাণ কত। আমরা তো টাকার পরিমাণটা জানি না, তাহলে ওটাকে আমি x y বা z ধরতে পারি, কিন্তু তোমাদের এখানে p দিয়ে যেহেতু সেটা ডিনোট করা হয়, তাহলে সেটাকে আমি p দিয়েই ডিনোট করলাম। এখানেও সেটা p, কারণ pটা দুক্ষেত্রেই সমান। তো এবার আসা যাক সিম্পল ইন্টারেস্টে। i ছিল p অর্থাৎ 3 ইন্টু r অর্থাৎ 10 বাই 100।
কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল I2 equals to P1 plus 10 by 100 to the power n অর্থাৎ 3 minus P। ঠিক আছে, তাহলে হচ্ছে 3P by 10 এখানে, আর এখানে আমার দাঁড়ায় P কমন নিলে 11 by 10 তার হোল কিউব। এবার 11 এর কিউব হচ্ছে 121 into 11 আর 10 এর কিউব হচ্ছে 100 into 10, মানে এটা দাঁড়ায় হচ্ছে 1331 আর এটা দাঁড়ায় হচ্ছে 1000 minus 1, তার মানে এখানে P into 331 by 1000। ঠিক আছে, এবার অ্যাকর্ডিং টু কোশ্চেন এই চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ এইটা আর সরল সুদ অর্থাৎ এইটা, এই দুটোর অন্তর অর্থাৎ বিয়োগফল কত, 930 টাকা। তো এবার দেখি এটা থেকে এটা বিয়োগ করি, 331p by 1000 minus 3p by 10 equals to কত, 930। তো এটা আগে লসাগু করি, হান্ড্রেড 300p, তার মানে এখান থেকে আমি কি পেলাম, 31p equals to 930 into 1000। 31 দিয়ে 930 কে ভাগ করলে 30, অর্থাৎ p equals to আমরা পেলাম 30,000 rupees। ঠিক আছে, তাহলে আমি মূলধনটা পেয়ে গেলাম এখানে 30,000 টাকা। তো এবার আমরা চলে আসি কম্পাউন্ড ইন্টারেস্টের একটা হার্ডেস্ট এক্সাম্পলে। তো দেখবে অনেকেই এই অঙ্কটা যদি পরীক্ষায় পায় ছেড়ে আসবে, কারণ এটার ক্যালকুলেশনটা যখন আমি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে করব তখন যথেষ্ট জটিল হবে আর অনেকটা লেংদি হবে। তো তোমরা ভুলেও কিন্তু ওই p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ওই ফর্মুলা দিয়ে এই অঙ্কটা কোনোভাবেই করতে যাবে না। তো তোমরা কি করবে, এই অঙ্কটাকে জাস্ট সরল সুদ দিয়ে করে দেবে। কিরকম ভাবে, আমি তো তোমাকে বলেইছিলাম এই অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ নাথিং বাট সিম্পল ইন্টারেস্ট। তো তোমার সেখানে কি হয়, জাস্ট এই চক্রবৃদ্ধি সুদে যে অ্যামাউন্ট আমি পাচ্ছি সেটা সরল সুদের ক্ষেত্রে একবারে পেতাম, আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হবে, এই অ্যামাউন্টটা আমি ধাপে ধাপে পাবো আর সেই অ্যামাউন্ট গুলো আমার যে মেন অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্ট এর সাথে যোগ। তো এবার দেখো কিভাবে এটা করি। আচ্ছা, কি বলেছে, 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা, 6 মাসের চক্রবৃদ্ধি সুদ কত। আচ্ছা, আর আরটা আমি পেয়ে গেছি এখানে 10%, পি অর্থাৎ প্রিন্সিপালটা পেয়ে গেছি 10,000। এবার বলেছে 3 মাস অন্তর দেয়, তার মানে কি এই 10,000 টাকার যে ইন্টারেস্ট 10%, এই যে টাকাটা আমি পাবো সেটা আমাকে 3 মাস পর আমার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে। ধরো এক্স বা ওয়াই বা জেড যা খুশি একটা টাকা আমি পেলাম ইন্টারেস্ট হিসেবে এই 3 মাসে, তো এই টাকাটা আমার এই 10,000 এর সাথে যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পর বাকি এই 6 মাসের মধ্যে যে বাকি 3 মাস, সেই 3 মাস এই 10,000 প্লাস এক্স এই টাকাটা খেটে আমার ধরো হবে 10,000 প্লাস এক্স প্লাস এ, এটা ধরো একটা অ্যামাউন্ট, তাহলে সেক্ষেত্রে এই এটাই হয়ে যায় আমার বাকি 3 মাসের ইন্টারেস্ট। তো এটা চক্রবৃদ্ধি সুদ দিয়ে না করে কিভাবে সরল সুদ দিয়ে করা যায় সেটা তোমরা দেখে নাও। আচ্ছা, তো আমি সরল সুদের ক্ষেত্রে আসি। প্রথমে i ইকুয়ালস টু 10,000 ইন্টু টি হচ্ছে 3 মাস। আচ্ছা, এবার তোমরা দেখো 12 মাস মানে আমরা কি জানতাম, 1 বছর। 1 মাস মানে 1/12 বছর। 3 মাস মানে 3/12 বছর, তার মানে 1/4 বছর, তাই তো। তার মানে এই 3 মাস, এটাকে যদি আমি টি দিয়ে ডিনোট করি তাহলে এটাকে আমি বছর দিয়ে যখন লিখবো তাহলে 3 মাস ইকুয়ালস টু 1/4 বছর। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আয়ের ক্ষেত্রে টি ইকুয়ালস টু তাহলে দিই 1/4 ইন্টু আর বলেছে 10/100।
তাহলে এখানে আমি আয় কত পেলাম, সরল সুদ কত পেলাম, 250 টাকা। এবার আমি বলেছি চক্রবৃদ্ধি সুদ নাথিং বাট সরল সুদ। এই 250 টাকাটা এবার এই 10,000 টাকার সাথে যোগ হবে, যোগ হয়ে আমার কত হবে, 10,250 টাকা। এইবার আমি আসি জটিল সুদের ক্ষেত্রে, কি বলেছিলাম, এই টাকাটার আবার সুদ হবে। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে I2 বের করি। এখানে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাবে 10,250 টাকা। আমার 3 মাস অলরেডি কেটে গেছে, আমার বাকি আছে আর 3 মাস। আবার আমরা বাকি 3 মাসের জন্য 3 মাস টাকা আমি বছর যদি নিয়ে আসি তাহলে পেলাম কত, 1/4 বছর। তাহলে 10,250 ইন্টু 1/4 ইন্টু 10/100। তার মানে কি পেলাম, 1025/4 এই টাকাটা। এটা হচ্ছে আমার পরের বার ইন্টারেস্ট। এটাকে যদি আমি ভাগ করি, 4 দুগুণে 8, 2 2, 4 5 20, 2 5, 4 6 24, 256 টাকা 25 পয়সা। তাহলে প্রথম 3 মাসে আমার 10,000 টাকার সুদ হয়েছিল 250 টাকা, পরের ক্ষেত্রে সেটা হলো 256 টাকা। অর্থাৎ তোমরা দেখতে পারলে এই 250 টাকাটা 10,000 সাথে যোগ হওয়ার ফলে আমার এই 6 টাকা 25 পয়সা, এটা কিন্তু আগের বারের থেকে আমি বেশি সুদ পেয়েছি। তাহলে আমি প্রথমবার পেয়েছিলাম কত, 250 টাকা, আর পরের বার পেলাম কত, 256 টাকা। এই দুটো সুদ যদি আমি যোগ করি তাহলে 250 প্লাস 256 টাকা 25 পয়সা হয় হচ্ছে 456 টাকা 25 পয়সা। তাহলে আমরা জাস্ট এই প্রসেসে 456 টাকা 25 পয়সা পেয়ে গেলাম। তোমরা এবার বাড়িতে কি করবে, একই প্রসেসে এই অঙ্কটা চক্রবৃদ্ধি সুদ দিয়ে করবে। তখন তোমরা দেখতে পাবে আমি ঠিক কতটা ছোট প্রসেসে করলাম, কতটা টাইম শর্ট করে করলাম। আর তোমরা যদি চক্রবৃদ্ধি সুদ দিয়ে করো তাহলে ঠিক কতটা টাইম লেন্দি হবে। এটা তোমরা বাড়িতে নিজেরা করে দেখো চক্রবৃদ্ধি সুদ। তো এই ছিল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের উপর আজকের ক্লাস। তোমরা যারা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট ক্লাসটি দেখোনি অবশ্যই কিন্তু তারা দেখে নিও। আর যারা রাশিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্সের ক্লাসটি দেখোনি তারা এইখানে গিয়ে স্ট্যাটিস্টিক্সের ক্লাসটি দেখে নিও।